আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আহমেদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্যাংকিং টার্মস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা TFFE থেকেই প্রথমে আলোচনা শুরু করেছি এবং এই বিষয়ে আমরা ভিডিও দিব। তো প্রথম ৩টা অধ্যায় নিয়ে মোটামুটি আমাদের আলোচনা শেষ। তো আজকে প্রথম ৩টা অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস সম্পর্কে জানব। তো যেগুলো আমরা সচরাচর জানি, যেগুলো পড়েই বুঝতে পারি, সেগুলো নিয়ে আমি তেমন আলোচনা করব না। একটু কঠিন একটু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, এরকম বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে কথা বলবো। তো সহজ প্রশ্ন দিয়ে আমরা শুরু করি যে আন্তর্জাতিক বাণিজ্য কি? তো আন্তর্জাতিক বাণিজ্য হলো যখন এক দেশ তার প্রয়োজনীয় পণ্য বা সেবা অন্য দেশ থেকে কেনে বা বিক্রি করে, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। যেমন বাংলাদেশ কী করে? চীন থেকে মোবাইল ফোন আমদানি করে, আবার অন্যদিকে জামদানি শাড়ি বিদেশে রপ্তানি করে। এই পণ্য কেনা বেচাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তো এইবার আমরা ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে জানব। তো ব্যালেন্স অফ ট্রেডটা কি? শুধু পণ্য এবং সেবা, এই দুইটা জিনিসের কেনা বেচার হিসাব হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে পণ্য এবং সেবা, এই দুইটা কি কেনা বেচার হিসাব হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। যেমন বাংলাদেশ থেকে আমি যদি 10 কোটি টাকার পণ্য রপ্তানি করি আর 8 কোটি টাকার পণ্য আমদানি করি, তাহলে আমার হাতে আরও 2 কোটি টাকা থেকে যায়। যখন আমার দেশে এভাবে উদ্বৃত্ত থাকবে, তখন কি হবে? এটা হবে ইতিবাচক। আর যদি বিপরীতটা হয়, যদি কমে যায়, তাহলে হয়ে যাবে নেতিবাচক। আর ব্যালেন্স অফ পেমেন্টটা কি? ব্যালেন্স অফ পেমেন্টের ভিতর কিন্তু ব্যালেন্স অফ ট্রেডটাও থাকবে। পাশাপাশি এর ভিতরে থাকবে ঋণ, সাহায্য, বিনিয়োগ, সবগুলো। তো যত রকম হিসাব আছে সব ব্যালেন্স অফ পেমেন্টে, কিন্তু ব্যালেন্স অফ ট্রেডে শুধু পণ্য এবং সেবা। এটা মাথায় রাখতে হবে। তো আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ দেখি। সেম উদাহরণ, বাংলাদেশ থেকে আমরা 10 কোটি টাকার পণ্য রপ্তানি করলাম, 8 কোটি টাকার পণ্য আমদানি করলাম, তাহলে আমার হাতে 2 কোটি টাকা থাকে। কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের ভিতর কি আছে? ঋণ আছে, বিনিয়োগ আছে। আমি কি করছি এখন? 2 কোটি টাকা থাকলেও কিন্তু আমি ঋণ নিছি 5 কোটি টাকা। তাহলে আমার কি হয়ে গেল? -3 কোটি টাকাতে আমার কিন্তু ব্যালেন্স হয়ে গেল। তো এটা হবে নেতিবাচক, ডেফিসিট ট্রেড। এরপর আমরা যদি ব্যালেন্স অফ পেমেন্টের উপাদানের কথা বলি, তাহলে 3টা উপাদান চলে আসে: কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তো আপনাকে জানতে হবে যে কারেন্ট অ্যাকাউন্টে কী হয়, ক্যাপিটাল অ্যাকাউন্টে কী হয়, ফিনান্সিয়াল অ্যাকাউন্টে কী হয়। আমি ওই পড়ালেখার ভাষায় গেলাম না, আমি উদাহরণ দিচ্ছি। কারেন্ট অ্যাকাউন্টে কী হয়? রেমিটেন্স হয়। বিদেশে যারা কর্মরত আছে এই মানুষগুলো টাকা পাঠায়, এগুলো কোথায় দেখানো হয়? কারেন্ট অ্যাকাউন্টে দেখানো হয়। এছাড়া পণ্য বেচা, সেবা, বেতন, মানে বিদেশ থেকে পাওয়া টাকা সব কি কারেন্ট অ্যাকাউন্টে। এরপর ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হয়? আমরা যে বিদেশে বিনিয়োগ করি বা ঋণ নেই, অর্থাৎ পাঠানো এবং আনানো, এই দুইটার হিসাবই কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে থাকে। বিদেশ থেকে আমরা যে অর্থ আনাবো অর্থাৎ ঋণ নিব, এবং পাঠাবো অর্থাৎ বিনিয়োগ করব, এই দুইটা কি থাকে? ক্যাপিটাল অ্যাকাউন্টে থাকে। এরপর আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টের কথা বলি, যে বাংলাদেশ যদি বিদেশে জমি কেনে, এটা হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। অর্থাৎ বিদেশি কোম্পানির কাছে বিনিয়োগ বা বিদেশে সম্পদ কেনা, এগুলো কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তাহলে সংক্ষেপে আরেকবার বলি: কারেন্ট অ্যাকাউন্ট রেমিটেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্ট বিদেশে বিনিয়োগ বা ঋণ, আর ফিনান্সিয়াল অ্যাকাউন্ট হচ্ছে বিদেশে কোনো প্রপার্টি কেনা, জমি কেনা। বাংলাদেশ কি করবে যদি বিদেশে জমি কেনে? এটা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এই 3টা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের উপাদান। প্রথম অধ্যায়ের শেষ যে টপিক নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কারেন্সি কনভার্টিবিলিটি। তো কারেন্সি কনভার্টিবিলিটি হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমার নিজের টাকা সহজে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করা যায়। এটা হলো কারেন্সি কনভার্টিবিলিটি। এটা কেন দরকার হয়? বাণিজ্যের জন্য দরকার হয়, বিনিয়োগের জন্য দরকার হয়, আর্থিক স্থিতিশীলতার জন্য দরকার হয়, এবং ভ্রমণের জন্য দরকার হয়, চিকিৎসার জন্য দরকার হয়। তাই না? আমরা সবাই জানি। তো এখন আমরা চলে যাব চ্যাপ্টার 2।
FERA, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। তো নামটা শুনেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বিদেশি মুদ্রা এবং লেনদেন এই নিয়ন্ত্রণ করার জন্য যে আইন। তো এটা কি করে? এটা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে রক্ষা করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দান করে। তো একজন ব্যবসায়ী যখন বিদেশ থেকে পণ্য আমদানি করতে যাবে, তাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হবে। হ্যাঁ, কেউ যদি অবৈধভাবে বিদেশে টাকা পাঠায়, তাহলে তা আইনের মাধ্যমে, অর্থাৎ এই আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। তো এটা হচ্ছে সংক্ষেপে আমি বললাম ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947-এর যে একটা কনসেপ্ট, এটা আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম খুবই সংক্ষেপে। এবার আমরা চলে যাব GFET 2018, অর্থাৎ গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন 2018। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা নির্ধারিত নিয়ম। এটা কি করে? বৈদেশিক মুদ্রার লেনদেনের জন্যই তৈরি। এটা কেন তৈরি? বৈদেশিক মুদ্রা, এখানেও কিন্তু ফরেন এক্সচেঞ্জ কথাটা আছে। এটা কারা তৈরি করছে? এটা করছে বাংলাদেশ ব্যাংক। তো এই নিয়মের মধ্যে আসলে কি কি পড়ে? আমদানি রপ্তানি যে লেনদেন, এটা পড়ে। তারপরে রেমিটেন্স এবং বিনিয়োগ, এই তিনটা হচ্ছে মেইনলি, প্রধানত এগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো আমদানি রপ্তানি যে লেনদেন, অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ চীন থেকে মেশিন আমদানি করলো, তখন তাকে কি করতে হবে? এলসি খুলতে হবে। অর্থাৎ বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য বৈধ কাগজপত্র এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি থাকতে হবে। এরপর রেমিটেন্স পাঠানো, একজন প্রবাসী শ্রমিক সে তার পরিবারের কাছে রেমিটেন্স পাঠাবে, এটা কি পাঠাতে হবে? বৈধ উপায়ে, বৈধ চ্যানেল, ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে। এই নিয়মের কথা এই GFET-তে বলা হয়েছে। আরেকটা হচ্ছে বিনিয়োগ। যদি অ্যাপল কোম্পানি বাংলাদেশে যদি বিনিয়োগ করতে চায়, তাদের কোম্পানি কারখানা খুলতে চায়, তাহলে তাকে এই গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন অ্যাক্ট, এই নিয়ম মানতে হবে। এরপর আমরা বাংলাদেশের আমদানি নীতির বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, যে বাংলাদেশের আমদানি নীতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দেশের চাহিদা পূরণ হয়, অর্থনীতি সুরক্ষিত থাকে। তো দেশের চাহিদা কীভাবে পূরণ হবে? আমার যখন প্রয়োজনীয় জিনিসপত্র আসবে, খাদ্য, জ্বালানি, যন্ত্রপাতি, তেল, গম, পেঁয়াজ, হ্যাঁ, এই প্রয়োজনীয় জিনিসগুলো আমদানির অনুমোদন দেয়। আর বিলাসবহুল পণ্যে কী করে? নিয়ন্ত্রণ করে। অনেক দামি গাড়ি, ব্র্যান্ডের গাড়ি, এগুলোতে উচ্চ শুল্ক বসায়, যেন এগুলো বিদেশ থেকে না আসতে পারে কিংবা মানুষ কিনতে আগ্রহী না হয়। আর পরিবেশ বান্ধব নীতি গ্রহণ করা হয়, যেমন প্লাস্টিক বর্জ্য এগুলো আমদানি নিষিদ্ধ করা হয়। এছাড়া অনেক বিষয় আছে। তো আমরা এখন যাব রপ্তানি নীতিতে কি বলা হয়েছে। রপ্তানি নীতির মেইন কনসেপ্ট হচ্ছে, লক্ষ্য কি? রপ্তানি বৃদ্ধি করা, বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো। এবং কি করে? এজন্য কি করে? বিভিন্ন পণ্য রপ্তানি করে, যেমন তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, আইটি সেবা, মাছ রপ্তানি, চা রপ্তানি, পাট রপ্তানি। আর রপ্তানিকারকদের সহায়তা করে, তাদেরকে কি করে? কর ছাড় দেয়, প্রণোদনা দেওয়া হয়। একজন রপ্তানিকারক যদি জাহাজ রপ্তানি করেন, তাকে ভর্তুকি দেওয়া হয়। এবং নতুন বাজার খোঁজা, শুধুমাত্র ইউরোপ বা আমেরিকাই নয়, মধ্যপ্রাচ্য বা আফ্রিকার দেশগুলোতেও পণ্য রপ্তানি করার জন্য বাংলাদেশ চেষ্টা করে। তো এবার আমরা চলে যাব অধ্যায় 3-এ, আন্তর্জাতিক বাণিজ্য পেমেন্ট পদ্ধতি। এখানে বিভিন্ন পেমেন্টের ধরন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তো প্রথম আমরা জানি পেমেন্টের ধরনগুলো কেমন। প্রথমে আলোচনা করি যে ক্যাশ ইন অ্যাডভান্স। তো নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে ক্যাশ ইন অ্যাডভান্স মানে আগেই টাকা দিয়ে দেওয়া। কে কাকে আগেই টাকা দেয়? এখানে আমদানিকারক রপ্তানিকারককে আগেই টাকা দিয়ে দেয়। অর্থাৎ রপ্তানিকারক বলবে যে আমি তোমাকে পণ্য দিব, তুমি কি আমাকে আগেই টাকা দিয়ে দাও। এখানে ঝুঁকিও আছে, অর্থাৎ সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আগেই টাকা পেয়ে গেল, অর্থাৎ রপ্তানিকারক সে ঝুঁকিমুক্ত, চিন্তামুক্ত হয়ে গেল যে আমি তো টাকা পেয়ে গেলাম, এখন আস্তে ধীরে তাকে মাল বা জিনিস সরবরাহ করি, এবং পেমেন্ট সে তাড়াতাড়ি পেয়ে গেল। এই দুইটা তার কিন্তু বিশেষ সুবিধা আছে, একটা হলো সে ঝুঁকিমুক্ত, আর একটা হচ্ছে পেমেন্ট। আর অসুবিধা কি? অসুবিধা সব এখন কি কার? আমদানিকারকের, কারণ সে তো আগে টাকা দিয়ে দিছে, এখন সে অপেক্ষা করে থাকবে, বিশ্বাস করে টাকা দিয়ে দিছে, এখন অপেক্ষা করবে যে কখন আমার পণ্য আসে, কখন সে আমাকে পণ্য সরবরাহ করে।
এখানে সে কি ঝুঁকিপূর্ণ, কারণ সেই পণ্য ঠিকমতো সরবরাহ নাও হতে পারে, তখন কি হবে, তার টাকাটাই লস চলে যাবে। এবার আমরা জানবো ওপেন অ্যাকাউন্ট সম্পর্কে। তো ওপেন অ্যাকাউন্টটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্সের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ এখানে রপ্তানিকারক আগে পণ্য পাঠিয়ে দেয় এবং আমদানিকারক কি করে, অর্থ পরে প্রদান করে, অর্থাৎ টেনশন এখন কার, রপ্তানিকারকের, আর আমদানিকারক টেনশন মুক্ত। তো এটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্সের সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, এই দুইটা শুনে কি মনে হয় বাংলাদেশে এই সিস্টেমগুলো চলবে? ক্যাশ ইন অ্যাডভান্স বা ওপেন অ্যাকাউন্ট, এই সিস্টেমে লেনদেন কি বাংলাদেশে চলবে? চলবে না। তো বাংলাদেশে যেটা চলে সেটা হচ্ছে এলসি, এবং এলসিটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, কারণ এখানে কি হয়, এখানে একটা ব্যাংকিং ব্যবস্থা আছে, যে ব্যবস্থায় আমদানিকারকের একটা ব্যাংক আছে, সে রপ্তানিকারককে বলে, নিশ্চয়তা দেয় যে তুমি যদি এই শর্তগুলো পূরণ করো তুমি টাকা পাবাই 100%। এই জন্য এলসিটা হচ্ছে জনপ্রিয়। তো আমি আবার আবার বলতেছি, এলসিটা কি? এলসি হচ্ছে আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারককে নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। তো চলুন সংক্ষেপে জেনে নেই যে এলসি কিভাবে কাজ করে। আমদানিকারক তার ব্যাংকে এলসি খোলে, অর্থাৎ সেই নির্ধারিত পণ্যটা সে পাওয়ার জন্য কি করবে, ব্যাংকের কাছে গিয়ে একটা এলসি খুলবে, লেটার অফ ক্রেডিট। এরপর রপ্তানিকারক ব্যাংকের মাধ্যমে পণ্য পাঠায়, তারও একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের মাধ্যমে পণ্য পাঠাবে এবং নথি জমা দিবে। আচ্ছা, এখন ব্যাংক অর্থাৎ আমদানিকারকের ব্যাংক দেখবে যে তার নথি ঠিক আছে কিনা, অর্থাৎ নথির সাথে যে পণ্য, এটা সব কিছু ঠিক আছে কিনা। এটা যদি ঠিকঠাক থাকে তাহলে কি করবে, তার পেমেন্ট নিশ্চিত করবে। তুমি 10 কেজি গম চাইছো, 10 কেজিই পাঠাইছে, এবং কোয়ালিটি যা যা শর্তে ছিল সব কিছু ঠিক আছে, ঠিক আছে, তোমার তোমার টাকা তুমি নিয়ে নাও। এটা সেই যে আমদানিকারক এলসি খুলছে সেও কিন্তু আর আটকাতে পারবে না তখন, যদি একবার কন্ট্রাক্টটা সম্পন্ন হয়ে যায়। আচ্ছা, আর যদি চুক্তি এবং অর্থাৎ ডকুমেন্ট এবং পণ্যে এই দুটোর মধ্যে ভেজাল থাকে, তাহলে কিন্তু সে পেমেন্ট পাবে না, এটা আবার ফেরত চলে যাবে। তো এলসির সুবিধা এবং অসুবিধা কি? এলসি হচ্ছে উভয় পক্ষের জন্য ঝুঁকি হ্রাস করে, আর যিনি পেমেন্ট নেবেন তার পেমেন্টের নিরাপত্তা নিশ্চিত করে, যিনি পণ্য নেবেন তার পণ্যের নিরাপত্তা নিশ্চিত করেন, অর্থাৎ দুই পক্ষই নিশ্চিত থাকে যে আমি ঠিকমতো পেমেন্ট পাবো, আমি ঠিকমতো পণ্য পাবে। আর অসুবিধা কি? এখানে অসুবিধা হচ্ছে ব্যাংক ফি এবং পদ্ধতিগত জটিলতা, এই দুইটাই মূলত অসুবিধা। তো অন্যান্য পেমেন্ট পদ্ধতির মধ্যে স্ট্যান্ড বাই এলসি পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্যান্ড বাই এলসি আর এলসি এই দুইটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি, তো এই দুইটা নিয়ে একটু কথা বলি। স্ট্যান্ড বাই এলসি এটা হচ্ছে মূলত একটি গ্যারান্টি। তো এক কথায় যদি আমি বলি, এলসিটা হচ্ছে পেমেন্ট ডকুমেন্ট, আর স্ট্যান্ড বাই এলসিটা হচ্ছে গ্যারান্টি ডকুমেন্ট। এটা কখন হয়, স্ট্যান্ড বাই এলসিটা কখন ব্যবহার করা হয়, যখন চুক্তি লঙ্ঘন হয়, অর্থাৎ আমদানিকারক যখন টাকা দিতে ব্যর্থ হয় তখন ব্যাংক টাকা দিবে। এবং এলসিতে কি হয়, যখন সব শর্ত পূরণ হয় তখন কিন্তু রপ্তানিকারক টাকা পেয়ে থাকে। তো এই দুইটার মধ্যে এই হলো বেসিক পার্থক্য। একটা হচ্ছে পেমেন্ট ডকুমেন্ট আর একটা হচ্ছে গ্যারান্টি ডকুমেন্ট। একটা ব্যবহার হয় চুক্তি লঙ্ঘন হলে, অর্থাৎ স্ট্যান্ড বাই এলসির কথা বলছি, চুক্তি লঙ্ঘন হলে, এবং আরেকটা এলসি ব্যবহৃত হয় যখন সব শর্ত পূরণ করা হয় তখন। তবে দুই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে রপ্তানিকারকের যে পেমেন্ট এটা নিশ্চয়তা দেওয়া হয়, এবং আমদানিকারকের জন্য যে প্রতিশ্রুতি রক্ষা এটাও সহজ হয়। এটা স্ট্যান্ড বাই এলসি এবং এলসি দুইটাতেই ব্যাংক দায় নিয়ে থাকে এবং রপ্তানিকারককে বা আমদানিকারককে নিশ্চয়তা দিয়ে থাকে। আচ্ছা, এবার আমরা শেষ একটা টপিক নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। এখানে দুই ধরনের ডকুমেন্টারি কালেকশন রয়েছে। একটি হচ্ছে ডকুমেন্টস এগেনস্ট পেমেন্ট, আর একটা হচ্ছে ডকুমেন্টস এগেনস্ট অ্যাকসেপ্টেন্স। তো এই দুইটাই আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা বুঝি যে ডকুমেন্টারি কালেকশন কি।
ডকুমেন্টারি কালেকশন হচ্ছে রপ্তানিকারক তার ব্যাংকের মাধ্যমে নথি পাঠাবে আমদানিকারকের ব্যাংকে। এরপর আমদানিকারক ব্যাংকে গিয়ে নথি সংগ্রহ করবে কি দিয়ে? অর্থ দিয়ে। এটা হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। অর্থাৎ ডকুমেন্ট সংগ্রহ করবেন কি দিয়ে? টাকা দিয়ে। আচ্ছা, এতে লাভ কি? ডকুমেন্ট সংগ্রহ করব টাকা দিয়ে, আমার তো ডকুমেন্ট দিয়ে তো লাভ নাই। আমার কি লাগবে? আমার লাগবে পণ্য। তো কথা এটাই যে ওই ডকুমেন্ট সংগ্রহ করলেই আপনি পণ্য পেয়ে যাবেন। তো ডকুমেন্টারি কালেকশনে আবার বলে কি হয়? রপ্তানিকারক নথি পাঠায় এবং সেই নথিতে লেখা থাকে যে সে যদি দুটা শর্ত আছে না, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। তো এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত দিয়ে লেখা থাকবে, সে যদি এটা করে তাহলে তাকে নথি দিয়ে দাও, সাথে কি দাও? পণ্যও দিয়ে দাও। আচ্ছা, তো এখন আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব, ডিপি আর ডিএ। তো ডিপিটা হচ্ছে পেমেন্ট পাওয়ার পরে নথি সংগ্রহ, অর্থাৎ আপনি আগে পেমেন্ট দিবেন তারপর নথি নেবেন। আর ডকুমেন্টস এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, ডিএ হচ্ছে আমদানিকারক একটা নির্দিষ্ট সময় পর পেমেন্ট করার অঙ্গীকার করবে। এই অঙ্গীকার করেই সে নথি পেয়ে যাবে। নথি মানেই কিন্তু পণ্য। তো এখানে কোনটাতে বেশি ঝুঁকি আমরা বুঝতেই পারছি যে বাকির নাম ফাঁকি, যেটা বলছে নির্দিষ্ট সময় পর পেমেন্ট দিব, এটাতে কিন্তু ঝুঁকি বেশি। যেটা আমি হাতে হাতে টাকা পেয়ে গেলাম, নথি সরবরাহ করলাম, পণ্য দিয়ে দিলাম, সেটাতে কোনো ঝুঁকি নাই। এটা হলো ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। আর অ্যাকসেপ্টেন্স, এটা মাথায় রাখবেন, পেমেন্ট মানে কি? নগদ হয়ে গেল এটা। আর অ্যাকসেপ্টেন্স, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স মানে এখানে আপনি চুক্তি করলেন যে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে টাকা পাবেন। আপনি এখন নথি দিয়ে দিলেন, পণ্য দিয়ে দিলেন, এখানে কি ঝুঁকি রয়েছে? এখানে পেমেন্ট পেতে তার সময় লাগতে পারে, এখানে আমদানিকারক পেমেন্ট নাও করতে পারে। তো অনেক সময় প্রশ্ন এসে থাকে যে এই দুইটার মধ্যে কোনটা ভালো? তো আপনারা উত্তরে কি লিখবেন? অবশ্যই ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট ভালো। তো এর সাথেই শেষ হয়ে গেল আজকের আলোচনা। আমরা প্রথম তিনটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কি পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।